রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞ সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর। মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক ৩ আইজিপি হাসান মাহমুদ খন্দকার, শহীদুল হক ও বেনজির আহমেদ, সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকেও এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। সাংবাদিক শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু, ফারসানা রূপাকেও মামলার আসামি করা হয়েছে। এদের মধ্যে ৯ জন আসামি গ্রেপ্তার রয়েছেন। ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে প্রসিকিউশন এই পর্যন্ত ৬১ জন নিহতের তালিকা পেয়েছে। তবে শনাক্ত করা গেছে ৫৮ জনের পরিচয়। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে ইসির জরুরি বৈঠকে প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ জানিয়েছেন, অক্টোবরের ২৪ তারিখের মধ্যে নির্বাচন সম্পন্নের কথা থাকলেও সরকার চাইলে এর আগেই প্রস্তুত থাকবে ইসি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে তড়িঘড়ি নয়, ভালো ইমেজের সঠিক ব্যক্তিকে বাছাই করা জরুরি। মিয়া আমিরুলের প্রতিবেদন। দেশের সদ্যবিদায়ী ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্বভার মেজর হাফিজউদ্দিনের উপর। একই সাথে নতুনভাবে আলোচনায় পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারের ভাবনায় সেপ্টেম্বরের নিয়মিত সংসদ অধিবেশনের মধ্য দিয়ে এটি চূড়ান্ত হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনের। তফসিল চূড়ান্তের আগে স্পিকারের সাথে বৈঠক করবে ইসি। বৈঠকের আগে কমিশনের প্রস্তুতি ভালোভাবে গোছাতে রবিবার জরুরি বৈঠক ডাকেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ জানান, ২৪ অক্টোবরের মধ্যে নির্বাচন সম্পন্নের কথা থাকলেও সরকার চাইলে এর আগেই প্রস্তুত থাকবে কমিশন। প্রার্থী যদি ঠিক থাকে আর দ্রুত করতে চায় দ্রুত করব, এটা এই সিস্টেম। এটা তফসিলটার বিষয়টা সবই নির্ভর করতেছে সরকারের অ্যাটিটিউড। আমি এখানে আইনি বলে দিচ্ছি, স্পিকারের সাথে আমি কনসালটেশন, কমিশন কনসালটেশন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে তড়িঘড়ি নয়, ভবিষ্যতে সরকারের জন্য যাতে ট্র্যাজেডি না হয় এই জন্য ভালো ইমেজদারি ব্যক্তিকে বাছাই করা জরুরি। সবকিছু ধ্বংস হয়ে গেল, একটা প্রতিষ্ঠান যেন শেষ আশার আলো হিসেবে থাকে। সেভাবে যদি আমরা করতে না পারি তাহলে এটা কোনো মানে নাই। রাষ্ট্রপতির ক্ষমতাটাকে আরো অর্থবহ করার দরকার বলে আমি মনে করি। রাষ্ট্রপতি পদে নির্বাচন বিএনপির জন্য অনেক সময়ই ট্র্যাজেডি হয়েছে। এই জন্য বিএনপিকে খেয়াল রাখতে হবে যেন ভবিষ্যতে এমন কোনো রাষ্ট্রপতি না হয় যিনি বিএনপির জন্য ট্র্যাজেডি হয়ে দাঁড়ান। রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে বহির্বিশ্বের চাপের শঙ্কা রয়েছে, তবে এ বিষয়ে সরকারকে হতে হবে কৌশলী। বয়স এবং অভিজ্ঞতা বিবেচনায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দেন তারা। যে লোকটার দেশে গ্রহণযোগ্যতা আছে, আন্তর্জাতিকভাবেও তিনি সম্মানিত হবেন, পাশাপাশি বিএনপির যে ৩১ দফা, বিএনপির যে জাতীয়তাবাদী রাজনীতি, তার প্রতি তার আস্থা থাকতে হবে। না হলে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাজের মধ্যে সমন্বয় থাকবে না। সেই চাপটা তো ছিল বিগত মন্ত্রিসভার সময়, কারণ রাষ্ট্রপতির ক্ষেত্রেও এটা থাকতে পারে। একেবারে গুঞ্জনকে গুঞ্জন বলে উড়াইও দেওয়াও যাচ্ছে না আর কি। হ্যাঁ, আরেকটা হলো যে রাজনৈতিকভাবে জনাব তারেক জিয়া একটা চাপের মধ্যে পড়তে পারেন। মিয়া আমিরুল, এখন, ঢাকা। বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রংপুরে বিআরজিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় জামায়াতের আমিরকে তাদের দলের গণতন্ত্র পড়ে দেখার আহ্বান জানিয়ে জামায়াত গণতান্ত্রিক দল কিনা এমন প্রশ্নও তোলেন বিএনপি মহাসচিব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি হিসেবে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নেবে ইসি। এ সময় কৃষি খাতে সুদ মুক্ত ঋণ ও বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতা। জানান, এবছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে হবে স্থানীয় সরকার নির্বাচন। সংবিধান অনুযায়ী যথাসময়ে
রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। একবার নয়, বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। সুতরাং বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। বিএনপি তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আর জামায়াতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সেটা দেখা যাবে। ওনারা গণতান্ত্রিক দল কিনা এটা ওনারাই নিজেরা বিবেচনা করবেন। চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিডা চেয়ারম্যান। এছাড়াও আছেন চীনের রাষ্ট্রদূত সহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের আনোয়ারা থেকে যুক্ত হচ্ছেন হোসেন জিয়াদ। জিয়াদ, কখন নাগাদ হবে ভিত্তি প্রস্তর উদ্বোধন? এই ইকোনমিক জোনের অবকাঠামো সুবিধা তৈরির অগ্রগতি কতটুকু দেখতে পাচ্ছেন? মূলত ভিত্তিপ্রস্তর স্থাপনের যে উদ্বোধন অনুষ্ঠান সেটি শুরু হয়েছে। এর মধ্যে কিছুক্ষণ পরেই হয়তো যারা অতিথি এসেছেন তারা ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করবেন। এরই মধ্যে চাইনিজ ইকোনমিক জোনের যিনি দায়িত্বে রয়েছেন কর্মকর্তা, তিনি এর মধ্যে এখানে বক্তব্য রেখেছেন এবং আমরা দেখছি যে দেশি বিদেশি যে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা এরই মধ্যে এসে আসন গ্রহণ করেছেন এবং চায়নার যে বাংলাদেশের যে কর্মকর্তা এবং যারা বিনিয়োগকারী রয়েছেন, আমরা দেখছি যে বেশ কিছু বিনিয়োগকারী এরই মধ্যে তাদের আসনগুলো গ্রহণ করেছেন। আমরা জানতে পেরেছি যে এখানে প্রায় 800 একরের মতো জায়গায় বিনিয়োগ হচ্ছে, প্রায় 4100 কোটি টাকার মতো বিনিয়োগ হবে, যেখানে প্রায় 2200 কোটি টাকার মতো বিনিয়োগ করবে চীনা কর্তৃপক্ষ এবং 2031 সালের মধ্যে এই ইকোনমিক জোনের কাজ শেষ হবে এবং সেখানে প্রায় 1 লাখ মতো লোকের কর্মসংস্থান হবে। এর মধ্যে এই ইকোনমিক জোনের যিনি চেয়ারম্যান তিনি বক্তব্য রেখেছেন এবং বলছিলেন যে টেক্সটাইল খাতে, গার্মেন্টস খাতে, আইটি খাতে, মেডিকেল খাতে এবং বিশ্বে যেই বিষয়গুলো সামনের দিকে আগাবে, রোবট সহ ড্রোন ফ্যাক্টরি করা, এই বিষয়গুলোর দিকে তারা আসলে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন চাইনিজ যে বিনিয়োগকারী। এর মধ্যে প্রায় 30 জন বিনিয়োগকারী তারা আগ্রহ দেখিয়েছেন প্রায় 50 কোটি মার্কিন ডলার বিনিয়োগের, যেটি ধীরে ধীরে আরও বাড়বে এবং 2031 সালের মধ্যে এখানে তারা কাজ শেষ করবেন। এবং এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বেশ আশায় বুক বেঁধে আছেন যে এখানে যদি চাইনিজ ফ্যাক্টরিগুলো হয়, চাইনিজ কারখানাগুলো হয়, বাংলাদেশ প্রচুর পরিমাণ পণ্য চীন থেকে আমদানি করতে হয়, বিশেষ করে পোশাক শিল্প খাতে অ্যাক্সেসরিজ আমদানি করতে হয়। তারা বলছেন যে সেই ধরনের কারখানা যদি এই ইকোনমিক জোনে স্থাপিত হয় তাহলে তাদের যে লিড টাইম সেটি অনেকটাই কমে আসবে এবং তাদের যে খরচ সেটি কমে আসলে বিশ্ববাজারে যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় তারা অনেকখানি এগিয়ে যাবে। এবং এখানে যারা বিনিয়োগকারী রয়েছেন তারা যেটি বলছেন যে দেশে যে অর্থনৈতিক অঞ্চলগুলো রয়েছে সেখানে এক ধরনের জ্বালানির সংকট, চট্টগ্রামে বিশেষ করে এক ধরনের পানির সংকট রয়েছে। সরকারকে সেই জায়গাগুলোতে মনোযোগ দিতে হবে যাতে দ্রুত এই সংকটগুলো তারা আসলে কাটিয়ে উঠতে পারে। তো একটু পর আসলে এই উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হয়েছে এবং একটু পরেই অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, চীনের রাষ্ট্রদূত যারা এসেছেন তারা বক্তব্য রাখবেন এবং ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন হোসেন জিয়াদ। এদিকে দীর্ঘ 1 বছরের বেশি সময় বন্ধ থাকার পর ফের চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নারিতা ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। এর উদ্বোধন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আশা করেন সরাসরি ফ্লাইট সুবিধার কারণে বাংলাদেশ জাপান বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও শিক্ষা সম্পর্ক জোরদার হবে। অন্যদিকে বিমান প্রতিমন্ত্রী জানান চাহিদা থাকায় বোয়িং এর পাশাপাশি এয়ারবাসও কিনবে সরকার। রাজু আহমেদ জানাচ্ছেন বাকিটা। রোববার দিবাগত রাত 2টা 45 মিনিট দীর্ঘ 392 দিনের বিরতি কাটিয়ে জাপানের নারিতার উদ্দেশ্যে উড়াল দিল লাল সবুজের পতাকাবাহী বিমান BG376। যাত্রীদের লম্বা অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও সচল হল বহুল প্রত্যাশিত ঢাকা নারিতা সরাসরি রুট। এর আগে 2025 সালের 1 জুলাই অপারেশনাল ও বাণিজ্যিক চ্যালেঞ্জের কথা জানিয়ে জাপানের এই রুটের ফ্লাইট স্থগিত করা হয়েছিল। 1 বছরেরও বেশি সময় পর রোববার রাত 12টায় পুনরায় ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
বলেন এই রুট শুধু যাত্রী পরিবহনের জন্য নয়, জাপানের সাথে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, শিক্ষা ও জনগণের পারস্পরিক যোগাযোগকে ত্বরান্বিত করবে। এই রুটের মাধ্যমে যাত্রী চলাচলই নয়, উচ্চমূল্যের কৃষি ও মৎস্যপণ্য রপ্তানি, ব্যবসায়িক যোগাযোগ, বিনিয়োগ, পর্যটন এবং শিক্ষা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। ভবিষ্যতে যাত্রী চাহিদা বাড়লে ফ্লাইটের সংখ্যাও বাড়ানো হবে বলে জানান মন্ত্রী। এদিকে ঢাকা নারিতা রুটে অপারেশনাল ও বাণিজ্যিক চ্যালেঞ্জ নেই জানিয়ে বিমান প্রতিমন্ত্রী বলেন, একটা বিমান দিয়ে ঢাকা নারিতা ফ্লাইট চালু হলেও সরকারের লক্ষ্য 2034 সালের মাঝে বিভিন্ন রুটে 50টি ফ্লাইট দেয়া। এ সময় শুধু বোয়িং নয়, চাহিদা থাকে আরও এয়ারবাস কেনা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। আমাদের ফ্লাইটের শর্টেজ আছে, ফ্রিকোয়েন্সি আছে আমাদের অনেক দেশে, যেখানে আমরা ফ্লাইট পাঠাতে পারছি না। এই জন্য আমরা 14টা সাইন করেছি, বোয়িং ঠিকই আছে, আপনি যে কোশ্চেন করেছেন, এবং আমরা পারলে আমরা 10টা এয়ারবাসও ক্রয় করব। এর আগে 2023 সালের সেপ্টেম্বরে এই রুটে ফ্লাইট চালু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তবে তা খুব বেশি দিন চলেনি। সংশ্লিষ্টদের প্রত্যাশা, পুনরায় এই রুট নিয়মিত ও লাভজনকভাবে পরিচালিত হলে দুই দেশের অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা ও পর্যটনে নতুন গতি আসবে। রাজু আহমেদ, এখন, ঢাকা। রাজধানীর সড়ক মহাসড়কে মোটর বাইকে আফটার মার্কেট এক্সস্ট লাগিয়ে উচ্চ শব্দের প্রতিযোগিতা এখন পৌঁছেছে উদ্বেগজনক মাত্রায়। এতে তীব্র শব্দ দূষণের সাথে ওলট পালট হয়ে যাচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এই শব্দ সন্ত্রাস রুখতে মোটরযান আইনের কঠোর প্রয়োগ ও অভিযান জোরদার করেছে ডিএমপি। তবে ক্ষতিকর এক্সস্ট বিক্রির লাগাম টানার পরামর্শ বিশেষজ্ঞদের। আতিক মেসবা লগ্ন জানাচ্ছেন বাকিটা। বিকট শব্দ সাথে বেপরোয়া গতির উন্মাদনা, দিন কিংবা রাত রাজধানীর সড়ক যেন এক একটা মরণফাঁদ। বাড়তি শব্দ, তথাকথিত স্টাইল আর সস্তা আনন্দের এই সংস্কৃতি দিনরাত কেড়ে নিচ্ছে মানুষের নাগরিক স্বস্তি। সাধারণ একটা মোটরবাইক কিভাবে হয়ে উঠছে এমন শব্দ সন্ত্রাসী? রহস্য লুকিয়ে আছে সাইলেন্সার বদলে ফেলা এই নিষিদ্ধ আফটার মার্কেট এক্সস্টে। শখের নামে এই যন্ত্রাংশটি আসলেই ডেকে আনছে মৃত্যু ঝুঁকি, যার প্রভাবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিশু, বয়স্ক, হৃদরোগী ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা। সড়ক ও জনপথে বিকট শব্দ তুলে দাপিয়ে বেড়ানো এই বাইকারদের রুখতে কঠোর অবস্থানের কথা জানালো পুলিশ। প্রায় 13,000-এর মতো মামলা হয়েছে, 13,500, এবং প্রায় 2 কোটি টাকা জরিমানা কিন্তু আদায় করা সম্ভব হয়েছে। এবং যারা রিপিটেড অফেন্ডার তাদের সেই যানবাহনটি জব্দ করা হয়। পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই জিনিসগুলো যদি সঠিকভাবে শিক্ষা দেওয়া হয় যে নিজের চলাচলটা শুধু নয়, অন্যের কথাও ভাবতে হবে, তাহলে জিনিসটা বোধহয় অঙ্কুরে বিনষ্ট হবে। এবং আইনের প্রয়োগ তারপরেও যেটা পুলিশের দিক থেকে করা সেটা আমরা করব। তথ্য বলছে গেল এপ্রিলে শব্দ দূষণের দায়ে মামলা হয়েছিল 3,335টি। মে মাসে তা বেড়ে দাঁড়ায় 3,881-তে, আর জুন মাসে মামলার সংখ্যা 1 লাখে পৌঁছায় 6,200-তে। সব মিলিয়ে জরিমানার অঙ্ক ধরা হয়েছে 1,87,00,000 টাকারও বেশি। প্রশ্ন হলো, যে এক্সস্ট লাগিয়ে এই শব্দ দূষণ, সেগুলো কোথায়, কিভাবে লাগাচ্ছে? রাজধানীর মিরপুর, বংশাল কিংবা পল্লবীর বেশ কিছু দোকানেই চলে এ কার্যক্রম। মিরপুর বাইকপট্টিতে ঢুকতেই ক্যামেরা দেখে অস্বস্তি বিক্রেতাদের। এই যে আফটার মার্কেট যে এক্সস্টগুলো এখানে আপনার আছে, এটা কি বৈধতা আছে? জানি না তো। এখন যদি কাস্টমারের চাহিদা থাকে সেই ক্ষেত্রে কিছু করার নেই, আমাদের তো একটা ইনকামের রাস্তা তৈরি করতে হবে, তাই না? যারা ইনপুট করে আমরা তাদের সাথে যোগাযোগ করেন, তারা যদি ইনপুট না করেন আমরা কি বুঝতে পারি? বিক্রেতারা না জানলেও 2025 সালে সংশোধিত সড়ক পরিবহন আইনের 6 নম্বর ধারাতে আছে বিপণন ও বিক্রির নিষেধাজ্ঞা। আফটার মার্কেট এক্সস্টের অবাধ বিক্রি আর ব্যবহার বন্ধ না হলে শব্দ দূষণ কমানো কঠিন বলছেন সংশ্লিষ্টরা। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2025-এ এখানে আমদানিকারক, উৎপাদক, বিক্রেতা সহ ব্যবহারকারী সবাইকে আইনের আওতায় আনার বিধি যুক্ত করা হয়েছে। তো আগে যেটা ছিল না, এখন কিন্তু 2025-এ আপনি সবাইকে আইনের আওতায় আনতে পারবেন, এবং প্রত্যেকটা স্টেক হোল্ডারের ভিন্ন ভিন্ন জরিমানার প্রভিন্স রয়েছে, কারণ সবাই সচেতন হলেই এই শব্দ দূষণটা কমবে। ক্ষণিকের আনন্দ আর তথাকথিত স্টাইলের শখ যেন অন্যের ভোগান্তির কারণ না হয়, তাই শব্দ নয়, দায়িত্বশীলতাই হোক তরুণ প্রজন্মের পরিচয়। আতিক মেসবা লগ্ন, এখন, ঢাকা।
গত এক সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট বাসাবাড়ি ও ফিলিং স্টেশনে। গ্যাসের চাপ না থাকায় বেশিরভাগ ফিলিং স্টেশনে সরবরাহ কমেছে। এ নিয়ে আরও জানাতে রাজধানীর উত্তর রায়েরবাগ থেকে যুক্ত হচ্ছেন কামরুল হাসান জনি। জনি, ফিলিং স্টেশনে গ্যাস পেতে কতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের, এবং একই সাথে জানতে চাই সরবরাহ স্বাভাবিক হওয়ার বিষয়ে ফিলিং স্টেশন থেকে কি বলছে। রাত্রি, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিক যেমনটি বলছিলেন আসলে সরবরাহের কথা এবং গ্যাস সংকটের কথা। আমরা গত এক সপ্তাহ জুড়ে যেই সংকট আসলে দেখছি, আমরা সকাল থেকে সেই সংকটের চিত্রই আসলে দেখানোর চেষ্টা করেছিলাম দর্শকদের। এবং সকালে আমরা যেই চিত্রটি দেখেছি এখানে উত্তর রায়েরবাগের যেই সিএনজি ফিলিং স্টেশনে আমরা এসে সকালে কিন্তু এই চিত্রের অনেকটা কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে গ্যাসের জন্য যে অপেক্ষা, এই অপেক্ষা কিন্তু আমরা এখানেও লক্ষ্য করছি। এবং এখানে 2 থেকে আড়াই ঘন্টা, কোনো চালক 3 ঘন্টা পর্যন্ত কিন্তু এখানে অপেক্ষা করে আছেন। বিশেষ করে যারা সিএনজি গাড়ি চালান তারা 3 ঘন্টা পর্যন্ত আসলে অপেক্ষা করছেন। এবং বড় গাড়িগুলোকে আমরা প্রায় 2 ঘন্টা, আড়াই ঘন্টা ধরে আসলে অপেক্ষা করতে দেখেছি। এবং তারা বলছেন মূলত যে প্রেশার কম থাকার কারণেই তারা যে গ্যাসের সরবরাহ কমেছে। এবং সিএনজি যারা চালক আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন তারা দিনে 300 টাকার যদি গ্যাস তারা নেন, একদিনে তারা আসলে পুরো একদিন তারা আসলে চলতে পারেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তারা একদিনে 2 বার করে গ্যাস নিতে হচ্ছে। এবং এই গ্যাস নেওয়ার পেছনে তাদের 2 থেকে 4 ঘন্টা তারা আসলে অতিক্রম করতে হচ্ছে। এবং তাতে তাদের কর্মঘণ্টা যেমন কমে আসছে, তাদের আয়ও কিন্তু কমছে। তাতে করে তারা আসলে আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং আমরা এখানকার যেই ফিলিং স্টেশন, এই ফিলিং স্টেশনে আমরা যারা কর্মকর্তা আছেন, কর্তৃপক্ষ আছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা আসলে এই চিত্রের উল্টো কথা বলছেন। তারা বলছেন তাদের কাছে যথেষ্ট পরিমাণ সরবরাহ রয়েছে, কিন্তু যে গাড়ির যে চাপ বেড়েছে, গাড়ির চাপের কারণে, দ্বিগুণ চাপের কারণে মূলত কিছুটা তাদের গ্যাস সরবরাহ দিতে আসলে একটু সময় লাগছে। কিংবা এই যে ধীরগতির যে ব্যাপারটা বলছেন, যে একটু ধীরগতিতে এসে গেছে যে গ্যাস সরবরাহ দেওয়ার ব্যাপারটা। কিন্তু সবকিছু মিলিয়ে আসলে যে সংকটটা, এটি কিন্তু শুধু যে ঢাকার আশেপাশে তা নয়। আমরা আজকে সকাল থেকে বেশ কয়েকটি ফিলিং স্টেশন আমরা ঘুরেছি এবং প্রায় সব জায়গায় আমরা দেখেছি গ্যাসের জন্য কিন্তু এই ধরনের যে সংকট এটি রয়েছে। এবং আশা করা হচ্ছে হয়তো এই সংকট শীঘ্রই কেটে উঠবেন, এ ধরনেরই বলছেন আসলে কর্তৃপক্ষ। রাত্রি এই ছিল আমার কাছে উত্তর রায়েরবাগ থেকে সবশেষ। রাজধানীর উত্তর রায়েরবাগ থেকে যুক্ত ছিলেন কামরুল হাসান জনি, জানাচ্ছিলেন গ্যাস সংকটের খবর। এদিকে ফেনীতে বাসাবাড়ি ও শিল্প কারখানায় দেখা দিয়েছে তীব্র সংকট। দিন রাতের অধিকাংশ সময় জ্বলছে না চুলা। বিভিন্ন ক্ষেত্রে জ্বালানি খরচ বেড়েছে 3 গুণের বেশি। এ নিয়ে আরও জানাতে ফেনী শহরের দাউদপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সুলাইমান ডালিম। গ্যাস সংকটের প্রভাবে শিল্প কলকারখানার উৎপাদনে কি ধরনের প্রভাব পড়েছে? রাত্রি, আমরা সকাল থেকে ফেনী শহরের 2টি আবাসিক এলাকা, বিরিঞ্চি, কদলগাজী, আরামবাগ এলাকা থেকে দেখিয়েছি। এখন আমরা আছি ফেনী শহরের দাউদপুর এলাকায় একটি অটো মেজর ফ্লাওয়ার মিল। এটি একটি শিল্প কারখানা। আমরা দেখেছি যে এই কারখানায় যে উৎপাদন সেটি কিন্তু গ্যাসের কারণে ব্যাহত হচ্ছে। আমরা যদি দেখাই, এই যে একটি চুলা যেখানটায় মুড়ি ভাজা হচ্ছে, এই প্রতিষ্ঠানটিতে অর্ধেকটা মুড়ি যেখানে লবণ মেশানো, সেটি কিন্তু অর্ধেক ভাজা হওয়ার পরেই কিন্তু গ্যাস চলে যায়। যার ফলশ্রুতিতে কিন্তু এই যে চালগুলো এখানে রয়েছে এবং কারখানার যারা কর্মরত রয়েছেন তারা বলছেন যে এই যে গ্যাস চলে যাওয়ার কারণে এই চালগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, অর্থাৎ তাদের উৎপাদন ব্যাহত হবে। অপরদিকে আমরা কথা বলছি এখানকার উৎপাদনে সরাসরি যারা জড়িত তাদের সাথে, তারা বলছেন যে সারা দিন এবং রাতের মধ্যে মাত্র 2 ঘন্টা নিরবচ্ছিন্ন গ্যাস থাকে। সেই 2 ঘন্টা নিরবচ্ছিন্ন গ্যাস থাকে, সেই 2 ঘন্টার উপর নির্ভর করেই কিন্তু তাদেরকে উৎপাদন করতে হয়। যার ফলশ্রুতিতে তাদের যে কাঁচামাল সেটি কিন্তু নিয়মিতই নষ্ট হচ্ছে। এই যে পরিস্থিতি, এটি কিন্তু শুধু ফেনী শহরের দাউদপুরের যে স্টারলাইন অটো মেজর ফ্লাওয়ার মিল এটি নয়, শহরের বিসিক সহ অন্যান্য যে ক্ষুদ্র, মাঝারি এবং বৃহৎ যে শিল্প কারখানাগুলো রয়েছে সেখানকার চিত্রও কিন্তু একই। যার ফলশ্রুতিতে শিল্প মালিকরা এবং যারা উৎপাদনের সাথে সরাসরি জড়িত তারা বলছেন যে তারা নানাভাবে লোকসানের শিকার হচ্ছেন। অপরদিকে বাসাবাড়িগুলোর পরিস্থিতি সেটিও নাজুক এবং যে সিএনজি ফিলিং স্টেশনগুলো রয়েছেন সেখানেও কিন্তু গ্যাসের চাপ কম। এই ছিল ফেনীর দাউদপুর এলাকা থেকে আমাদের কাছে গ্যাস সরবরাহ পরিস্থিতির সর্বশেষ। সুলাইমান ডালিম যুক্ত ছিলেন আমাদের সঙ্গে ফেনী থেকে, জানাচ্ছিলেন গ্যাস সংকটের খবর। রংপুরে বিআরজিবির আওতায় ক্ষুদ্র ও উদ্যোক্তার ঋণ এবং প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে।
সেটা যদি হওয়া উচিত সবসময় সাধারণ মানুষের যেন কল্যাণ হয় সেই কাজটা তিনি শুরু করেছেন। এখন রংপুর তো আমাদের কৃষি প্রধান দেশ, আগে তামাক করতেন আপনারা, এখন তামাকের অনেক বাধা নিচ্ছেন, তাই না? তামাক টাকা পান না সেইভাবে। আর ধান এখন ভুট্টা হয় এই চারদিক থেকে, তাই না? ভুট্টা হয়, আলু হয়, আলুর তো আপনার দামে নাই, 10 টাকা এবার শেষ হয়ে গেছে, তাই না? খুব ভালো লাগলো, আমি আপনার মেলার মধ্যে আমি একটা দোকান থেকে একটা স্টল দেখলাম। সেই স্টলে তারা বললো যে তারা এবার 1,38,000 টন আলু রপ্তানি করেছে। এটা ভালো আপনার জাতের আলু, এবং এটা দিয়ে আপনার চিপস তৈরি হয়। তা আমরা যদি আলুটাকে রপ্তানি করতে পারি, এই ভুট্টার ছাল থেকে যদি আমরা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতে পারি, আমরা যদি আপনার ভালো জাতের ধান উৎপাদন করে চাল বিদেশে রপ্তানি করতে পারি, আম আপনাদের এখানে হাড়িভাঙ্গা আম খুব নাম করা আম, সেগুলোকে প্রক্রিয়াজাত করে আপনার কোল্ড স্টোরেজে রেখে আমরা যদি বিদেশে রপ্তানি করতে পারি, তাহলে আমাদের কৃষকেরা অনেক বেশি এখানে উপকৃত হবে। অর্থাৎ উনি ইতিমধ্যে প্রোগ্রাম নিয়েছেন যে রংপুর, রাজশাহী এই বিভাগগুলোকে তিনি এগ্রিকালচার হাব অর্থাৎ কৃষি কেন্দ্র করতে চান, এবং এখানে তিনি সমস্ত বড় বড় সঙ্গে সঙ্গে মাঝারি বা ছোট যারা বিনিয়োগকারী, যারা ইনভেস্ট করবে, তাদেরকে নিয়ে এসে তিনি কৃষিজাত পণ্য বিক্রয়ের ব্যবস্থা করতে চান। আমাদের সমস্যাটা কি, আমাদের অনেক সবজি হয়, ফসল হয়, এটা আমরা ঢাকার বাজারটা পাই না, দাম পাই না, তাই না? বাজারজাতকরণ যেটাকে আমরা মার্কেটিং বলি, এই মার্কেটিংটাকে আমাদেরকে ভালো করে করতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এই যে আমাদের মা বোনেরা আমি দেখলাম আপনার স্টলের মধ্যে, মেলার মধ্যে, তারা খুব সুন্দর আপনার হাতের কাজ করে বিভিন্ন রকম শতরঞ্চি, কার্পেট, আপনার কাঁথার বেডশিট, বেড কাভার এবং বিভিন্ন রকম ফার্নিচার তৈরি করতেছে এই হাতের কাজ দিয়ে। এগুলো প্রচুর দাম বিদেশে, যদি আমরা রপ্তানি করতে পারি, কানেক্ট করে দিতে পারি, তাহলে কিন্তু এগুলো আপনার অনেক দাম নিয়ে আসতে পারবে। আমি একবার চীনে গিয়েছিলাম অনেক আগে, তা আমি গিয়ে দেখি গ্রামের মধ্যে আপনার মহিলারা দুপুরবেলা যখন ছুটি হয়, ওদের ফ্যাক্টরিতে থাকে, 2 ঘন্টা ছুটি থাকে, চলে আসে বাসায় সব উলের কাজ করছে, হাতে বোনা সোয়েটার বুনতেছে উল দিয়ে। যে আপনারা এটা করছেন কেন? কি আবার যে আমরা যে সোয়েটারটা তৈরি করব, এটা আবার আমাদের একসাথে করে এটাকে বিদেশে চলে যাবে, এটার অনেক দাম, বিদেশে অনেক দামে এটাকে বিক্রি করতে পারবো। এই যে রংপুরের বিআরটিপির আওতায় ক্ষুদ্র উদ্যোক্তার ঋণ এবং প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে কক্সবাজার সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে দেওয়া হয়েছে নির্দেশ। এদিকে পটুয়াখালীতে সাগর ও নদ নদীতে অস্বাভাবিক জোয়ারের চেয়ে 2 থেকে 3 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ মোর্শেদ এবং কলাপাড়া আন্ধারমানিক নদের তীর থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। প্রথমে যাচ্ছি মোর্শেদের কাছে। মোর্শেদ, আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন এবং পূর্বাভাসে আবহাওয়া অফিস কি বলছে? সাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপের রূপ নিয়েছে, যার ফলে কক্সবাজার সহ দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রাখতে বলা হয়েছে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে অবস্থান রয়েছে যে মাছ ধরার যে ট্রলারগুলো রয়েছে, সেগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ইতিমধ্যে সেই ট্রলারগুলো সকাল থেকে ফিরে কক্সবাজার ফিশারি ঘাটে চলে এসেছে, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে যেহেতু গভীর নিম্নচাপের রূপ নিয়েছে, সেক্ষেত্রে কক্সবাজার উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি কক্সবাজারে তীব্র রোদ ছিল, কখনো বৃষ্টি কখনো মেঘ এমনটি ছিল, এবং ইতিমধ্যে কিছুক্ষণ আগেও আমরা দেখতে পাচ্ছি একেবারে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছে কক্সবাজারে। এবং যেহেতু আমরা ফিশারি ঘাটে আছি, ফিশারি ঘাটে কিছুক্ষণ আগেও আমরা দেখতে পেয়েছি বাইকিং করা হয়েছে, যেহেতু যে ট্রলারগুলো রয়েছে কক্সবাজার সমুদ্র উপকূলের যে ট্রলারগুলো, সেগুলোকে গভীর সমুদ্রে না যেতে নানাভাবে সচেতন করা হচ্ছে, যেহেতু নানাভাবে
সমুদ্র উত্তাল থাকলে সমুদ্র নৌ ঘটনা ঘটে থাকে সে সচরাচর, সেক্ষেত্রে নানাভাবে সচেতন করা হচ্ছে জেলেদের এবং তাদেরকে গভীর সমুদ্রে যেতে মানা করছেন। আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার ফিশারি ঘাটে সকাল থেকে এক একটা ট্রলার ফিরে এসেছে এবং ট্রলার মালিকদের সাথে কথা বলেছি, জেলেদের সাথে কথা বলেছি। তারা বলছেন যেহেতু কক্সবাজারে সমুদ্র উপকূলে তাদের মাছ ধরতে গেলে, তাদের বেশি মাছ পেতে হলে তাদের গভীর সমুদ্রে যেতে হয়। সেক্ষেত্রে যে ট্রলারগুলো রয়েছে সেগুলো গভীর সমুদ্রে না যেতে পারার কারণে তারা ট্রলারে মাছ ধরতে পারছে না। বিশেষ করে ইলিশের সংকট রয়েছে কক্সবাজারে এবং মাছের বাজারে আমরা দেখতে পেয়েছি মাছের সংকট রয়েছে এবং টানা 1 মাসেরও বেশি সময় ধরে এমন বৈরী আবহাওয়া বিরাজ করছে, তাদের নানাভাবে লোকসান হচ্ছে এমনটি তারা বলছেন। এবং কক্সবাজার সমুদ্র সৈকতের কথা যদি বলতে হয়, সমুদ্র খুবই উত্তাল রয়েছে। উত্তাল সমুদ্রে পর্যটকদের না নামতে মানা করছেন লাইফগার্ডদের থেকে, সেটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি সকাল থেকে। যেহেতু কক্সবাজারে প্রায় লাখেরও বেশি জেলে রয়েছেন এবং স্থায়ী নিবন্ধিত জেলে রয়েছে প্রায় 63,000 এবং অস্থায়ী জেলে রয়েছে প্রায় 1 লাখেরও বেশি। সেক্ষেত্রে জেলেরা জীবন জীবিকার যে জীবিকা আছে সেগুলো নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমনটি তারা বলছেন। কক্সবাজার থেকে এই ছিল সর্বশেষ রাত্রি। কক্সবাজারের খবর শুনছিলাম, এবার একটু কলাপাড়ায় যেতে চাই জসিম পারভেজের কাছে। জসিম, নিম্নচাপের প্রভাব কতদিন নাগাদ থাকতে পারে? রাত্রি আবহাওয়া অধিদপ্তর সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি কিন্তু আরও 2-1 দিন এরকম অবস্থা বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে উপকূলীয় অঞ্চলে। তো আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে এই গভীর নিম্নচাপটি উড়িষ্যা অঞ্চলে অবস্থান করলেও কিন্তু এর যে কেন্দ্রে 50 কিলোমিটার কেন্দ্রের প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং সাগর উত্তাল রয়েছে। আর একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে পূবালি এই যে ঝড়ো বাতাস, এই বাতাসের কারণেই কিন্তু সমুদ্র এবং নদ নদী ফুঁসে উঠেছে। আর সমুদ্র নদ নদীতে যে সকল মাছ ধরা ট্রলার রয়েছে সে সকল মাছ ধরা ট্রলার সমুদ্রে টিকতে না পেরে সেগুলো কিন্তু তীরে ফিরে এসেছে নিরাপদ আশ্রয়ের জন্য। এছাড়া যে নদ নদীতে যে সকল জেলে রয়েছে সে জেলেরা কিন্তু মাছ নদীতে টিকতে না পেরে তারাও কিন্তু তীরে ফিরে এসেছেন। এক কথা বলা যায় যে নদী এবং সমুদ্র কেন্দ্রিক যে জীবন ও জীবিকা সেটি কিন্তু একদম বন্ধ রয়েছে। আর এতে কিন্তু লোকসানে পতিত হয়েছে যে ট্রলার মালিক এবং ক্ষুদ্র জেলে সকলেই। ধারাবাহিক দুর্যোগের কারণেই তারা এই লোকসানে পতিত হয়েছে এমনটি আমরা জানতে পেরেছি। এছাড়া যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এখানকার যে কৃষির উপর এক প্রকারের নেতিবাচক প্রভাব পড়েছে। আপনি জানেন যে গত 2 সপ্তাহ ধরেই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। আর এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই কিন্তু যে এখন যে আমন মৌসুম, এই আমন মৌসুমের যে বীজতলা তৈরি করেছিল কৃষকরা সেগুলো কিন্তু গত সপ্তাহে নষ্ট হয়ে গিয়েছে। আবার নতুন করে ধানের বীজ ফেলে আবার নতুন বীজতলা তৈরি করেছে, সেগুলো যদি আবার নষ্ট হয়ে যায় তাহলে কৃষকদের কিন্তু মরার উপরে খাড়ার ঘা হয়ে দাঁড়াবে এই বৈরী আবহাওয়া। আমরা এখানকার যে সকল কৃষি অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন যে জেলা, উপজেলা এবং বিভিন্ন তৃণমূল যে কৃষক রয়েছেন তাদের সকলকেই কিন্তু এই দুর্যোগকালীন সময়ে যেভাবে যে কৃষিকে রক্ষা এবং আমন ধানকে আবার চাষাবাদে ফিরিয়ে আনার জন্য যে প্রচেষ্টা সেই তারা কিন্তু পরামর্শ দিয়ে যাচ্ছেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। এবং আবহাওয়া অধিদপ্তরের সূত্রে এখনও আমরা জানতে পেরেছি যে এখনও কিন্তু পায়রা সমুদ্র সহ সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে এবং উপকূলের কাছাকাছি সকল নৌযানকে সাবধানে চলাচল করার জন্য নির্দেশ দিয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ রাত্রি। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার এবং কলাপাড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। নেত্রকোনায় আকস্মিক পাহাড়ি ঢলের পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত হয়েছে সীমান্তবর্তী 2টি উপজেলার অন্তত 5টি ইউনিয়ন। স্কুল ও মসজিদ সহ ক্ষতিগ্রস্ত হয়েছে 15 কিলোমিটারের বেশি গ্রামীণ সড়ক। নষ্ট হয়েছে প্রায় 90 একরের বেশি আমনের বীজতলা। প্রতি বছরই পাহাড়ি ঢলে এমন ক্ষতি হয়, নদীগুলোতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদন। আকস্মিক পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে নেত্রকোনার সীমান্তবর্তী 2 উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দা। কোনো কিছু বোঝার আগেই রাতের আধারে বাঁধ কিংবা সড়ক ভেঙে পানি ঢুকেছে গ্রামগুলোতে। নেতাই নদীর পাহাড়ি ঢলে নদীর পাড় ভেঙে পানি ঢুকেছে দুর্গাপুরের কয়েকটি গ্রামে।
এছাড়াও পানিতে ভেসে গেছে 20 একরের বেশি আমনের বীজতলা, পুকুর ও মাছের ঘের। আমরা বীজ ধান রোপণ করছিলাম, হাজার হাজার কৃষকের বীজ ধান এখন পানির নিচে, ফসল নষ্ট, জ্বালা জলা যা আছেন সব নষ্ট হয়েছে। এগুলা সরকারের কাছে আমরা চাই যে এগুলো একটা ভালো একটা সমাধান দেওয়ার জন্য। কলমাকান্দায় পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক। তীব্র স্রোতে গজারমারি প্রাথমিক সরকারি বিদ্যালয় ভেঙে পড়েছে, ফলে সাময়িকভাবে বন্ধ আছে শিক্ষার্থীদের পাঠদান। এতে চরম দুর্ভোগে খারনই ও নাজিরপুর সহ বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা। শুকনো মৌসুমে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। অনেকের ঘরে পানি এখনো তারা ঠিকমতো চুলা জ্বালাতে পারছে না, খেতে পারছে না, এমন একটা পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে। প্রতি বছরই আমরা বন্যা প্রবলিত এলাকায় পানির নিচেই থাকি প্রতি বছরে। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন মোকাবেলার পাশাপাশি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রস্তুতি চলছে। মৌলভীবাজার থেকে 5 কিলোমিটার বন্দরশানের গ্রাম পর্যন্ত 5 কিলোমিটার একটা স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা যায় কিনা এই সংক্রান্ত আমরা একটা প্রস্তাব পাঠিয়েছি। বন্যায় যাতে পার্শ্ববর্তী এলাকা যাতে প্লাবিত আর না হয় সেভাবে আমরা গ্রাউন্ড লেভেলে যে নদীর পাড় আছে সেইভাবে আমরা বাধাই করে দিব আর কি, এবং ভবিষ্যতে এখানে যাতে কোনো ঝুঁকি না থাকে সেই জন্য আমরা প্রজেক্টের আওতায় সিসি ব্লক দিয়ে পার্মানেন্ট নদীর পাড় বাধাই করে দিব আর কি। আর স্থানীয় সংসদ সদস্য ও ভারপ্রাপ্ত স্পিকার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন। বিভিন্ন রাস্তাঘাট, নদীর গতি পরিবর্তন হয়েছে, সেগুলো নদী খনন করে, নদী শাসন করে নদীকে তার নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে। খালকে তার পানির ন্যায্য যেটা খাল পাওয়া উচিত, সেই খাল অনেক ভরাট হয়ে গেছে, অনেকে বেদখল করে রেখেছেন, সেগুলো দখলমুক্ত করে আমরা যেন প্রকৃতির কাছে হার না মেনে প্রকৃতিকে বশ বানাতে পারি সেভাবে প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। স্থানীয়রা বলছে, নদী খনন সহ দ্রুত বেড়িবাঁধ নির্মাণ হলে কমে আসবে সীমান্তবর্তী এলাকার দুর্ভোগ। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারের চাপে প্রায় বেড়িবাঁধ ধসে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। ভেসে যাচ্ছে ঘরের আসবাবপত্র, পুকুরের মাছ, গবাদি পশু ও ফসলি জমি। প্রতি বছর দ্বীপটির চারপাশে বেড়িবাঁধ নির্মাণ করা হলেও স্থায়ীভাবে সমস্যার সমাধান না করায় ক্ষতির মুখে পড়ছেন স্থানীয়রা। নোয়াখালী থেকে নাসিম শুভর তথ্য ছবি নিয়ে দেখুন বিস্তারিত। তিন পাশে মেঘনা নদী আর এক পাশে বঙ্গোপসাগর, মাঝখানে অবস্থিত দেশের সর্বদক্ষিণের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া। প্রায় 2100 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপে 7.5 লাখ মানুষের বসবাস। দ্বীপটির চারপাশে 109 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। প্রতি বছরই জোয়ারের পানিতে ধসে পড়ছে অধিকাংশ বেড়িবাঁধ। লোকালয়ে পানি প্রবেশ করে ভেসে যাচ্ছে ঘরের আসবাবপত্র, ফসলি জমি, মাছের ঘের। নদী ভাঙনে বিলীন হচ্ছে মাইলের পর মাইল ভূমি। 30-35 বছর আগে এই নদী দেখেছি উত্তর পাশে প্রায় 30-35 বা 40 কিলোমিটার দূরে হবে। সেই নদী ভাঙতে ভাঙতে আজকে আফাজিয়া। এখানে আরো অনেক লোকজন ছিল, অনেক বাড়িঘর ছিল, সবাই ভাঙে চলে গেছে। বাড়তি জোয়ার দিতে 7 দিন পানি বাড়বে এবং ওই টাইমে চিকনানো আছে। ওই টাইমে যদি জোয়ার চিকনাল যদি একসাথে হয়ে যায় তাহলে এই এলাকাতে ন্যূনতম প্রথম জোয়ারের সাথে 1,500-2,000 লোক পানিতে পাঠিয়ে নিয়ে যাবে। হাতিয়া উপজেলার 11টি ইউনিয়নের প্রায় 20টি পয়েন্টের বেড়িবাঁধ বর্তমানে ঝুঁকিতে রয়েছে। নদীতে অস্বাভাবিক জোয়ার হলেই আতঙ্কে থাকেন এখানকার মানুষ। ঝুঁকিতে রয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানও। এই ভেড়িটা এখন অনেকটা ছিঁড়ে গিয়েছে, আর একটু যদি হয় আমার স্কুলটাও ছিঁড়ে যাবে। প্রতি বছর বেড়ি বাঁধলে লাভ কি? বলক হচ্ছে না, বলক দিলে তখন আমাদের বেড়ি শক্ত হবে, নদীর ভাঙন দূর হবে। স্থানীয়দের দাবি, প্রতি বছরই বেড়িবাঁধ সংস্কারের নামে রাষ্ট্রীয় সম্পদের হরিলুট হলেও ভাগ্য উন্নয়ন হয়নি এই অঞ্চলের মানুষের। প্রত্যেক বছর বেড়ি বাঁধে, এইবারে মনে 4 বার বাঁধছে, এই বাঁধায় তো কোনো লাভ হইতেছে না। বেড়িবাঁধ না থাকে, জিও ব্যাগ না থাকে, তারপরে যে ব্লক না থাকে, তাহলে এই বাজার রক্ষা করা যাবে না। এরকম টেকসই বেড়িবাঁধ না হয় তাই এই এলাকা একসময় বিলীন হয়ে যাবে, প্রতিষ্ঠান বিলীন হয়ে যাবে, এলাকাবাসী ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, চলতি মাসের শুরুর থেকে নদীর উচ্চ জোয়ারে ধসে গেছে উপজেলার 3টি ইউনিয়নের 4টি গ্রামের প্রায় 1 কিলোমিটার বেড়িবাঁধ। ধসে যাওয়া বেড়িবাঁধগুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কারের কাজ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। 3টা ইউনিয়নে 4টি পয়েন্টে মোট 800 মিটার জায়গা ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্ত জায়গাগুলো ইতিমধ্যেই আমরা অস্থায়ী
প্রতিরক্ষামূলক জিওটিউব দ্বারা অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন শুরু করছি। স্থায়ী ব্লক বাঁধের জন্য ব্লক দিয়ে প্রোটেকশন এবং বাঁধের স্লোপ প্রোটেকশনের জন্য আমরা একটা ডিপিপি প্রস্তুত করেছি। কিছু টেকনিক্যাল রিপোর্ট বাকি আছে, এই টেকনিক্যাল রিপোর্ট হাতে পাওয়া মাত্র আমরা এটা বোর্ডে দাখিল করব। বছরের পর বছর বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারের নামে রাষ্ট্রীয় অর্থের অপচয় না করে দ্বীপটির চারপাশে স্থায়ী ব্লক স্থাপনের দাবি উপকূলীয় এই জনপদের বাসিন্দাদের। এখন নোয়াখালী। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। ভারতের শিক্ষা ব্যবস্থা সংস্কারের পদক্ষেপ হিসেবে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নন্দন নীলেকানির নেতৃত্বে 6 সদস্যের টাস্ক ফোর্স গঠন করেছে সরকার। এক ভিডিও বার্তায় মোদি জানান, গঠিত টাস্ক ফোর্স পরীক্ষা পদ্ধতির উন্নতিতে সম্ভাব্য করণীয় সম্পর্কে রিপোর্ট পেশ করবে এবং এর ভিত্তিতেই আসন্ন পরীক্ষাগুলোর স্বচ্ছতা নিশ্চিত করবে সরকার। এছাড়াও প্রশ্ন ফাঁস রোধে সংসদে কঠোর বিধান সহ একটি নতুন আইন পাশের প্রতিশ্রুতিও দেন মোদি। অর্ণব প্রসাদের প্রতিবেদন। গেল শনিবার ককরোচ জনতা পার্টি সিজেপির 36 দিনের আন্দোলনের মুখে পদত্যাগ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। একই সঙ্গে 3 দফার বাকি 2 দফাও মেনে নেয়ার প্রতিশ্রুতি দেয় মোদি সরকার। এরপরই যন্তর মন্তরের কর্মসূচি প্রত্যাহার করে রাজপথ ছাড়ে সিজেপির সমর্থকরা। সিজেপিকে দেয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে রোববার এক ভিডিও বার্তা প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় শিক্ষা ব্যবস্থা সংস্কারের পদক্ষেপ হিসেবে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নন্দন নীলেকানির নেতৃত্বে 6 সদস্যের টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দেন তিনি। विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा। এছাড়াও কঠোর আইনের বিধান রেখে সংসদে প্রশ্ন ফাঁস রোধে নতুন আইন প্রণয়নের প্রতিশ্রুতিও দেন মোদি। हम कल पार्लियामेंट के अंदर भी कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं। তবে মোদি সরকারকে কটাক্ষ করতে ভোলেনি বিরোধী দল কংগ্রেস। নতুন গঠিত টাস্ক ফোর্স শিক্ষা খাতের সংস্কার অপেক্ষা মোদির ক্ষতিগ্রস্ত ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করবে বলে অভিযোগ দলটির। পাশাপাশি শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ পেলেট গান ও টিয়ার শেল ছোড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার আহ্বানও জানান রাহুল গান্ধী। এদিকে শিক্ষার্থী আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নরেন্দ্র মোদীকে নিয়ে করা আপত্তিকর পোস্ট সরিয়ে নিতে কাজ করছে কর্তৃপক্ষ। এরই মধ্যে সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মগুলোকে পোস্ট সরানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়াও মোদীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের অভিযোগে টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের কয়েকটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অন্যতম বড় দাবানলের কবলে ফ্রান্স। কঠিন সময় সামনে সতর্কতা স্প্যানিশ প্রধানমন্ত্রীর। 2 দেশ পুড়ে ছাই 3.5 লাখ একরের বেশি এলাকা, আশ্রয়হীন 3,30,000 মানুষ। ফ্রান্সে 2,500 দমকল কর্মী, 1,500 সেনা ও 1200 পুলিশ সদস্য মিলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না। উল্টো তীব্র বাতাস আর গরম নতুন করে উস্কে দিচ্ছে আগুন। নুজাত কামালের প্রতিবেদন। পেছনে ফেলে আসা ঘরবাড়ি, এক জীবনের সংসার পুড়ছে আগুনে। অসহায় চোখ জোড়া বলে দেয়, দূর থেকে দাঁড়িয়ে দেখা ছাড়া করার নেই কিছুই। Estamos rodeados completamente por todos los fuegos, porque al final el de aquí, el de Almorós y Villa del Prado. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অন্যতম বড় দাবানলের কবলে ফ্রান্স। দক্ষিণ পশ্চিম উপকূল থেকে নজিরবিহীন দাবানল পৌঁছে গেছে ঐতিহাসিক বোর্দো শহরের কাছে। রোববার রাতে জুরান্দ অঞ্চলের দক্ষিণের কয়েকটি গ্রাম থেকে সরিয়ে নেওয়া হয় 55,000 মানুষকে। সব মিলিয়ে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমে সংখ্যাটি 2.25 লাখ। 3,500 বাসিন্দার উপকূলীয় লা পোর্জে শহরে পুড়ে ছাই 150-র বেশি ঘরবাড়ি। আগুন নেভানোর চেষ্টায় অক্লান্ত পরিশ্রম করে চলা দমকল কর্মীদের বিশ্রাম, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে নিজেরাই স্বেচ্ছাসেবী হয়ে কাজ করছেন আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেওয়া মানুষেরা। Très heureuse de leur apporter au moins
un petit bonheur dans les repas et de faire un maximum pour qu'ils se sentent bien et que, voilà, que ce soit au moins un plaisir, quoi, qu'il y ait au moins ce moment-là. ফ্রান্সে তীব্র গতিতে ছড়িয়ে পড়তে থাকা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে হিমশিম খাচ্ছে ২৫০০ দমকল কর্মী, ১৫০০ সেনা ও ১২০০ পুলিশ সদস্য। সহযোগিতা করছে সুইজারল্যান্ডের একটি ফায়ার ফাইটার দলও। অন্যদিকে স্পেনে দাবানলে এক নারীর মৃত্যুর পর প্রাণহানি আর না বাড়লেও দাবানল পরিস্থিতির কোনো উন্নতি নেই। মাদ্রিদ ও আভিলা অঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছে ৯০,০০০ মানুষকে। নতুন করে দাবানল শুরু হয়েছে উপকূলীয় ভ্যালেন্সিয়া শহরে। বাতাস আর গরমে বাড়ছে আগুনের তীব্রতা। সামনে কঠিন সময়, সতর্কতা স্প্যানিশ প্রধানমন্ত্রীর। Quedan horas complejas. Es verdad que lo que se nos ha trasladado aquí en este CECOD ha sido que esta noche ha sido muy positiva en relación. দুই দেশে আগুনে পুড়ে ছাই হয়েছে ৩.৫ লাখ একরের বেশি এলাকা। এর মধ্যেই ইউরোপের আরেক দেশ ইতালিতেও গার্গনো উপকূলে বিশাল রূপ ধারণ করেছে একটি দাবানল। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ৪০০ পর্যটককে। পর্তুগাল, গ্রিস, ক্রোয়েশিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, নরওয়ে, জার্মানি সহ চলতি মাসেই দাবানলের ধ্বংসযজ্ঞের সাক্ষী হয় ইউরোপের বেশ কিছু দেশ। নুজহাত কামাল, এখন বিশ্ব। এবারে খেলা প্রসঙ্গ। মাঠের লড়াই শেষ হয়েছে সপ্তাহ খানেক হলো, তবে ট্রফি ছোঁয়ার আক্ষেপ আর সেই হারের ক্ষত যেন এখনও দগদগে। তবে এবার মাঠের বাইরে এক অন্য আবেগে কোটি ভক্তের হৃদয় ছুঁয়ে গেলেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্ক্যালোনি। সোশ্যাল মিডিয়াকে খুব একটা পছন্দ না করলেও ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন এক আবেগঘন খোলা চিঠি, যেখানে ট্রফি না জেতায় ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজের শিষ্যদের যোদ্ধা হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। মিনারুল ইসলামের প্রতিবেদন। হতাশা আর আনন্দ, কান্না আর হাসি কিংবা উদ্বেগ আর শান্তি, এক মিশ্র অনুভূতিতে কেটেছে পুরো একটি সপ্তাহ। ফাইনাল হারের সেই কঠিন ধাক্কা সামলে ওঠার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নীরবতা ভাঙলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্ক্যালোনি। ভক্তদের হাতে নতুন একটি ট্রফি তুলে দিতে না পারায় প্রকাশ করেছেন অনুশোচনা। তবে ট্রফি হাতছাড়া হলেও দলের সততা আর চেষ্টার কোনো কমতি ছিল না বলেও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। কোচ হিসেবে নিজের ফুটবলারদের নিয়ে স্ক্যালোনির গর্বের শেষ নেই। স্ত্রীকে বলা কথার স্মৃতি টেনে তিনি জানান, এই দলের খেলোয়াড়রা কেবল ফুটবলার নন, তারা এক একজন সত্যিকারের যোদ্ধা। শরীরে যখন আর শক্তি থাকে না, পা যখন মস্তিষ্কের নির্দেশ মানতে চায় না, তখনও হাল না ছেড়ে দাঁড়িয়ে থাকার মানসিকতাই এই দলের আসল ট্রফি। সেই সাথে বাইরের মানুষের নানামুখী সমালোচনা সামলেও যারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছেন, সেই ফুটবলারদের আত্মত্যাগকেই সবচেয়ে উঁচুতে রাখছেন তিনি। পোস্টের শেষ অংশে নিজের সাপোর্ট স্টাফ, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের পেছনের সারির কর্মী এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অগণিত সমর্থকদের প্রতিও অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা জানান এই কোচ। খেলার জয় পরাজয় পরিসংখ্যানের খাতায় জমা পড়ে, ট্রফি ঠাঁই নেয় শোকেজে, কিন্তু স্ক্যালোনির শিষ্যরা যে লড়াই, অধ্যাবসায় আর জয়ের অদম্য ইচ্ছা দেখিয়েছেন, তা হয়তো যে কোনো ট্রফির চেয়েও মূল্যবান। স্ক্যালোনির এই চিরকুট তাই কেবল এক বার্তাই নয়, বরং আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানোর এক নতুন প্রত্যয়। মিনারুল ইসলাম, এখন। আর এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।